হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের কাছে। সবাই কেমন আছো আগে বলো, জানাবে কেমন আছো। আমার শরীর সত্যি কথা বলতে একদমই ভালো নেই। কালকে তো আমি অফলাইন ছিলাম, আজকে তাও অনলাইন আসলাম। যে ঘটনা দুটো কালকে পেয়েছো তোমরা, মানে গতকাল, সেই ঘটনা দুটো কিন্তু আমার আগে করা ছিল। যে আজকে আমি একটা দারুণ, একটা না আজকে দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমার এখন 102 ফিভার আছে। বাট কালকে অফলাইন ছিলাম, আজকে অনলাইন আসতেই হলো তোমাদের ভালোবাসার টানে। আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই রাতের বেলা, আমি জানি, আমার ঘটনা শুনে ঘুমাতে যাও। অনেকেই বলেছো দিদি ভাই তুমি হচ্ছে আমাদের ঘুমের ওষুধ দাও, প্লিজ প্রত্যেকদিন রাতে ঘটনা দেওয়ার চেষ্টা করো। যার কারণে আর থাকতে পারলাম না। আর গতকাল যে ঘটনা তোমরা পেয়েছো সেটা আগে করা ছিল, কারণ আমার শরীর খারাপ হওয়ার আগে আমি বুঝতে পারি যে আমার শরীর খারাপ হবে। তার জন্য আমি অলরেডি দুটো ঘটনা বানিয়ে রেখেছিলাম। আর আজকে শোনা কথায় ঘটনা আসেনি, ভূত সত্য চ্যানেলে প্রিন্স ঘটনা দিয়েছে। ঘটনাটা কিন্তু দারুণ ঘটনা, যারা শুনুনি অবশ্যই শুনবে। কে আমাদের বেঙ্গলি ব্লগার শোনায়। দুটো ঘটনা সিলেক্ট করেছি। একটা ঘটনা আমি তোমাদের প্রুফ সহকারে, মানে এতটাই হরেবল, প্রুফ সহকারে ভয়েস তোমাদের আমি শোনাবো। দেন একটি ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম ঘটনা যেটা বলবো তার আগে আজকে যে ঘটনাটা আমি শেষে রেখেছি সেই ঘটনার একটু জাস্ট ঝলকটা শুনে নাও। ভাই এইটাই মনে সন্দেহ যে চারটে উপরে সিঁড়ি নয় আমরা ছাদ থেকে নেমেছি ধুলো পায় হয়েছে, কিন্তু তারপরে একদম তিনতলার উপরে ওদের ছাদ। তারপরে তো রইল একটা চমক, ঘটনাটা শুনবো আমরা সবাই। বেশ লোমহর্ষক ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। সাথে কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফটো ফুটেজ রয়েছে, রিয়েল যেটাকে বেস করে ঘটনাটা তার ফটো ফুটেজ, মানে বুঝতে পারছো এরকম ফুটেজ আমাদের কাছে আগে আসেনি। তাহলে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো। তাহলে চলো প্রথম ঘটনাটা শুনি, তারপর আসছি দ্বিতীয় ঘটনায়। আর হ্যাঁ, প্রথম ঘটনাটা কিন্তু দারুণ ঘটনা, আর এটা পূর্ব মেদিনীপুরে ঘটনাটা ঘটে। ঘটনাটা শোনো। আমাদের যিনি ঘটনাটা পাঠান ওনার নাম হচ্ছে শুভঙ্কর সাউ। উনি বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে হলদিয়ায়। হলদিয়ায় আমাদের মানে পিতৃপুরুষের জমি জায়গা আছে। তো পিতৃপুরুষের জমি জায়গা হলদিয়াতে আমাদের সব পুরো প্রপার্টিটা বিক্রি করে দেওয়া হয়, কারণ ওই ভাই বোন এদের মধ্যে না ঝামেলা চলছিল। মানে ও কতটা নেবে, ও কতটা নেবে, ও বলছে আমার ভাগে এতটা দাঁড়ায়। তখন সবাই ভাবলো যে জমিটা ভাগ ভাগ করতে গেলে সবার ভাগে সমান ভাগ হবে না। তার জন্য সবাই ডিসাইড করে যে পুরো জমিটাকে বিক্রি করে দেওয়া হবে। পুরো জমিটা বিক্রি করে দিয়ে যে টাকা হোক না কেন সেটা সবাই মিলে ভাগ 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 করে নিয়ে নেবে। তো সেরকম ভাবে হলদিয়ায় পুরো জমিটা, অনেক বড় জমি ছিল, পিতৃপুরুষের জমি জায়গা, মানে বুঝতেই পারছো, পুরোটা বিক্রি করে দিয়ে তারা চলে যায় পূর্ব মেদিনীপুরে। বলছে ম্যাডাম, পূর্ব মেদিনীপুরে যেখানে আমরা জমিটা নিই সেখানে আমাদের যারা আত্মীয় যারা ছিল আরো ভাই বোন তারা দূরে দূরে কেনে নিজেদের মতো। আর যিনি আজকে ঘটনাটা বলেন উনি ওই দাদাভাই বলছেন ম্যাডাম, আমরা পূর্ব মেদিনীপুরে যেই বাড়িটা করি সেই জমিটার মধ্যে তিনতলা বাড়ি করি। এবার যে বাড়িটা যখন তৈরি হচ্ছে তখন কোনো মিস্ত্রি বাড়িটা করতে চাইছে না, কমপ্লিট করছে না। ধরো আজকে কেউ আসলো, সে এসে বলল যে ও চিন্তা করতে হবে না, আমি পুরো কমপ্লিট করে দেবো, আমি আছি তো, চিন্তা কি আছে। কিন্তু ওই কথায় কথা বলছে আমি আছি তো, কিন্তু দুদিন কাজ করার পর সে আর আসে না। আর সেম ঘটনা কিন্তু আমাদের সেই ভূতের বাড়িতেও ঘটেছিল, বারাসাত দত্তপুকুরে সেম ঘটনা। আর এই দাদা ভাইও সেম কথা বলেন। বলেন ম্যাডাম, আমার ওই বাড়ি করতে কম করে 150টা মিস্ত্রি চেঞ্জ হয়েছে। টাকার প্রবলেম নেই, জল খাবারের প্রবলেম নেই, তাদের পেছনে খিটখিট খিটখিট করা সেরকম কোনো কোনো প্রবলেম নেই। কিন্তু ভালো মতো কাজ করছে, আমাদের সাথে ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে। কিন্তু দুদিন কাজ করার পর আর আসে না, 3 দিন কাজ করার পর আর আসে না। যখন খোঁজ নিই
তখন বলে যে না, আমাদের আগে কাজ ছিল তো, সেই কাজ ছেড়ে আপনার কাজ করতে গেছিলাম, এখন ওই কাজটা আমাদের করতে হবে। তখন আমি বললাম তাহলে আমার এই কাজটা নিয়েছিলে কেন, আমার এই কাজটা কে করবে? তারা আর কোনো কথা বলে না। এবার একজনের হতে পারে, তা বলে সববার কি এক জিনিস হবে? কখনোই হবে না। কিন্তু এই রকম করে আমার বাড়িটা কোনো রকমে যখন দোতলা হয়, তিনতলা সিঁড়িটা হয়েছে। তো আমাদের দাদাভাই বলছেন, ম্যাডাম ওই বাড়িতে মিস্ত্রিরা বলতো যে জানেন তো, আমরা যখন কাজ করি পরে পরে, এটা পরে পরে মানে দোতলা কমপ্লিট হয়েছে, দিয়ে তিনতলার সিঁড়িটা হচ্ছে, তিনতলায় আবার উপরে ঘর হবে, ঢালাই হবে। তখন বলছে আগে যারা মিস্ত্রিরা কাজ করেছে ওরা বলছে জানেন তো, আপনার ওই বাড়ি করতে গিয়ে আমরা অনেক রকম ছায়া দেখেছি। তখন এই দাদাভাই বলছে ছায়া দেখেছো? তোমরা কিরকম ছায়া দেখেছো? দিনের বেলা আবার কে ছায়া দেখে নাকি? বলছে কি হ্যাঁ আমরা ছায়া দেখেছি। মানে অনেকের মানে অভিজ্ঞতা, এটা এটা শুধু ওই কাজ করতে গিয়ে একজনের মুখের না, অনেকের অভিজ্ঞতা। বলে ধরো সিঁড়িতে টাইলস বসানো হচ্ছে, বলছে সিঁড়ির টাইলস বসানো হচ্ছে, কেউ নেই, পেছনে একটা টাইলস নিয়ে এসে কেউ ফেলে দিল, আচমকা ভয় পেয়ে গেল, দেখলো একটা টাইলস ভাঙা, কিন্তু কেউ টাইলস নেই, মানে কেউ নেই। একটা টাইলস আনতে গেলে তো একটা মানুষকে আসতে হবে, নেই। অনেক সময় হয়েছে কি, বলছে আমরা ছাদের কার্নিস যখন মানে মেঝে করছি, কেউ এরকম মানে অদৃশ্য ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। তারপরে বলছে যখন আমরা ঘরে মোজাইক করছি, মার্বেল বসিয়ে পালিশ করতে হয়, বলছে যে ম্যাডাম মার্বেল বসিয়ে যত পালিশ করবে তত মার্বেলটা গ্লোজি হয়। বলছে মার্বেল ঘষছে, বলছে মার্বেলের যে মেশিন, সেই মেশিন দিয়ে তো ঘষে। বলছে আপনা আপনি, তারা জল খাবার খেতে গেছে, হাত মুখ ধুচ্ছে, টিফিন করছে, ওই মার্বেলের মেশিন ঘরের এক কোণায় রেখে দিয়েছে, ওই মেশিন একা একা মেঝের মধ্যে ঘুরছে। মানে নানা রকম জিনিস হতো, ওরা না বলতো না। আর এরকমই বলতো না, ওরা কাজ ছেড়ে চলে যেত। এটা পরে পরে আমরা বুঝতে পেরেছি ওরা এই জন্য কাজ করতো না। সব থেকে বড় কথা, আমাদের দাদাভাই বলেন ম্যাডাম যখন দোতলার ঘরটা হলো, তো তখন আমার মা না খুব আসতো, খুব আসতো ওই বাড়িতে। মানে মায়ের একটা স্বপ্ন, আমার ছেলে তিনতলা নিজের একটা বাড়ি করছে, মা খুব দেখতে আসতো। আর মা আমার সাথেই থাকতো, আমি বড় ছেলে। হ্যাঁ, বলছে মা যখন আসতো না, তো মা আমাকে বাড়ি ফিরে বলতো যে আমার না শরীরটা কিরকম একটা লাগছে, কিরকম একটা অস্থির অস্থির করছে। আমি মাকে বলতাম যে কিরম হচ্ছে তোমার, অস্থির অস্থির বলতে কিরকম লাগছে? মা বলতো জানিস তো আমার না কিরকম শরীরটা না মানে ভিতর থেকে কাঁপছে। তা আমি তখন মাকে বলতাম তোমার বয়স হয়েছে, তুমি আর ওই জায়গাটা যেও না, এখন হয়ে যাক। আর হ্যাঁ, দাদাভাই এটাও বলেন যেখানে আমার বাড়িটা হচ্ছিল তিনতলা, ওই আশেপাশে না বাড়ি ঘর নেই। আর সামনে যে রাস্তা রয়েছে, ওই রাস্তাটা একটা বন জঙ্গলে ঘেরা রাস্তা, ওইখানে বাড়িটা প্রথম আমি করছি। আর যাদের জমি কেনা ছিল তারা বলেছিল পরে 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 তারাও হাত দেবে। অনেক প্লটিং হয়েছে, গাছপালা কাটা হয়েছে, অনেকে ঘিরে রেখেছে, কিন্তু কেউ বাড়ি করেনি। আর দাদা ভাইরা বাড়িতে হাত দিয়ে দিয়েছে। জায়গাটা খুব নিলিবিলি ফাঁকা, আর পুরো বালি, রাস্তা পুরো বালি। যাই হোক, পূর্ব মেদিনীপুরের ওইদিকে তো বালি হবে। এবার সব থেকে বড় প্রবলেম হলো, আমাদের দাদা ভাই বলেন যে আমার মা যখন দোতলার ঘরটা হলো, তিনতলাটা হবে, দোতলার ঘরটা হতে হতেই আমার মা অসুস্থ হয়ে পড়লো। বাড়িতে সারাক্ষণ মা পড়ে থাকতো, সারাক্ষণ বাড়িতে মা পড়ে থাকতো, বাড়ির মধ্যে শুয়ে থাকতো। মা না হাঁটা চলা ওঠা নাবা এগুলো আর মা করতো না, মা বাড়িতেই থাকতো। এবার সব থেকে বড় কথা, যখন মা বাড়িতে পড়ে থাকতো মাকে বলতাম যে মা তোমার কি হয়েছে, তুমি এরকম ভাবে বাড়িতে পড়ে রয়েছো কেন, কি ব্যাপার কি, এইসব মাকে যদি বলতাম, তখন মা একটাই কথা বলতো যে আমার ভালো লাগে না, আমার শরীরটা শুধু কাঁপে। মায়ের শুধু শরীর ভিতরটা কাঁপে, মায়ের ভালো লাগে না। তো এরকম মা বারবার বারবার করে বলতো। তারপর হঠাৎ যখন তিনতলাটা হাত দিলাম, তখন আমাকে মা একদিন ডেকে বলল যে বেটা শোন, তুই তিনতলাটা না আর করিস না, দোতলায় থাক, তিনতলাটা তুই পরে পরে করবি, এখন করিস না। আমি মাকে বলতাম কেন মা,
করেই ফেলি না, আবার পরে কেন করব? এখন টাকা পয়সা হাতে দুটো আছে, সব জমি ভাগ বটরা হয়েছে, এখন করে ফেলি, জমিটা কিনে বাড়িটা করে ফেললেই ভালো। আর আমরা এখন তো অন্য জায়গায় ভাড়া আছি, তো কতদিন ভাড়া দেবো? নতুন নিজের বাড়িতে শিফট হয়ে যাব, পুজো করব, গৃহপ্রবেশ করব। মা আমাকে শুধু বলতো ওই বাড়িটা করিস না, তিনতলাটা আর করিস না। আমি কদিন বন্ধ রাখলাম, তারপর আমি ভাবলাম দূর, মায়ের কথা কে শুনবে, মায়ের বয়স হয়েছে, মাকে না করবো যেতে, মাকে কিছু বলার দরকারই নেই, উপরে বাড়িটা করে নি। আমি মাকে কিছু না বলেই তিনতলায় হাত দিয়ে দিলাম। মা সপ্তাহখানি কাজ হওয়ার পর একদিন বলছে যে বেটা, আচ্ছা তুই কি ওই ঘরে হাত দিয়েছিস? আর প্রসঙ্গে বলে রাখি, যে ঘটনাটা আজকে তোমরা শুনছো, এটা একটা নন নন বেঙ্গলি পরিবারের ঘটনা কিন্তু, ঠিক আছে? তো দাদাভাই আমাকে হিন্দিতে বাংলাতে মিশিয়ে ঘটনাটা পাঠায়, তো আমি হিন্দিতে খুবই ডাউন, যার কারণে আমি বাংলাতেই বলছি। তো তখন দাদা ভাইয়ের মা বলছে বেটা তুই কি সেই ঘরটা তৈরি করছিস? তো তখন দাদা ভাই বলছে যে না 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 না, আমি ওই ঘর তৈরি করছি না। কেন, কি হয়েছে? তখন মা বলেছে যে আমি একবার যাব। তখন দাদা ভাই বলেছেন যে না 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 না, তোমাকে যেতে হবে না, তুমি এমনি এখন শরীর খারাপ, প্রেশারের রুগী, আর তুমি যাবে তো তোমার আরো কষ্ট হবে, তোমার গেলে পারে তো ওখানে এমনি হাত পা শরীর কাঁপে, তোমাকে যেতে হবে না। কারণ দাদা ভাই কিন্তু ওইদিকে তিনতলার ঘর কিন্তু তখন তৈরি করছে। এবার তার মা, দাদা ভাইয়ের মা পরের দিন সকালবেলা বলছে বেটা তুই প্রত্যেকদিন সকালবেলা আগে যেরকম ঘর তৈরি হচ্ছিল একতলা দোতলা তখন তো যেতিস, ওরকম এখন তুই চলে যাচ্ছিস, আমার মন বলছে তুই তিনতলাটা করিস না, খুব বড় কিন্তু বিপদ হয়ে যাবে। তো দাদা ভাই বলে দূর, কিছু হবে না, আমি করছি না, আমি কাজে যাচ্ছি, আমার গোলায় কাজ আছে, ডেকেছে। এইসব বলে 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 দাদাভাই তিনতলাটা কমপ্লিট করে। দাদাভাই বলছে তিনতলা কমপ্লিট হলো, তারপর বাড়ি ঠিক 10 দিন মতো আমি আর বাড়িতে যাইনি। ওই বাড়িতে একটা ওই যেখানে হচ্ছিল ওখানে মানে যাতায়াত করতে রাস্তায় একটা বাড়ি পড়তো অনেকটা দূরে, ওইখানে একজনের সাথে পরিচয় হয়েছিল, ওদের বাড়িতে মাল ঠাল রাখতো। ওই ছেলেটাকে বলেছিল যে তুমি গিয়ে একটু জল ঠল দিয়ে দিও, নতুন বাড়ি মেঝে জল দিতে হবে, পাঁচিল জল দিতে হবে, জল দিয়ে দিও। ছেলেটা ওই জল দেওয়ার সরি ছেলেটা ওই জল দেওয়ার কাজ করতো। আর সব থেকে বড় কথা এই যে দাদা ভাইয়ের মা বলছে বলছে ম্যাডাম 10 দিন আমি যাইনি, 10 দিন পর যেদিনকে আমি যাব আমি ভাবলাম আমার মাকে বলেই দিই, কারণ গৃহপ্রবেশ করব, তো কালার করলে গৃহপ্রবেশ করব, বাড়িতে ঢুকবো, আগে থেকে বলে দেওয়া ভালো। আমার মাকে আমি ভাবলাম বলে দেবো। সকালবেলা মা উঠে যায় 6টা 7টার মধ্যে উঠে যায়, বয়স হয়েছে, অত সকাল সকাল উঠতে না করি। কিন্তু আমি যখন মায়ের কাছে গেলাম, মাকে গিয়ে বললাম যে ও মা, মা ওটো, আমি যাচ্ছি, তোমাকে আমি ভাবছি একটুখানি কালকে আমার ওই বাড়ি থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো মায়ের কোনো সাড়া নেই, মা কিন্তু ডেট হয়ে গেছে, মা মারা গেছে। তো একটা বাধা পড়ে গেল, শুভ কাজ তো করা যাবে না, আমার মায়ের মৃত্যু, 1 বছর নতুন বাড়িতে ঢুকতে পারবো না। ব্রাহ্মণ বলল যে এটা বাধা পড়েছে, তোমরা ওই বাড়িতে যাবে না। তো মায়ের মৃত্যুর পর মায়ের কাজ কর্ম সব কিছু করা হলো, কিন্তু ম্যাডাম আমার মাকে আমি রাতের বেলা দেখতাম। আমার মা যখন আমি রাতে ঘুমাতাম, আর আমাদের দাদাভাই বলেন যে আমার ওয়াইফ আছে, কিন্তু আমার ওয়াইফ আলাদা শোন, আমি আলাদা শুই, আমাদের ছেলে মেয়ে সব বড় বড়, তো আমরা আলাদা আলাদা শুই, একসাথে শুতে আমাদের লজ্জা করে। পাশাপাশি ঘরে আমার বউ শোয়, আমার মেয়ে 2 মেয়েকে নিয়ে, আর আমি শুই আমার ছেলের সাথে, আমরা আলাদা আলাদা শুই। আর আমি সেদিনকে রাতে শুয়ে রয়েছি, মা মৃত্যুর পর সব কাজ হয়ে গেল, দেখছি আমার মা এসছে, এসে আমাকে বলছে বেটা উঠ, বেটা উঠ, কানের কাছে এসে বলছে। আমি উঠে বলছি মা তুমি 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 তো মারা গেছো মা, তুমি তুমি ডাকছো কি করে, তুমি কোথায়? তখন আমার মা দেখছি দূরে দাঁড়িয়ে রয়েছে, একটা পেছনে আলো, হালকা একটা রশ্মি, আর সামনে মা দাঁড়িয়ে রয়েছে। মায়ের চুলগুলো বোঝা যাচ্ছে, মায়ের মুখ দেখতে পাচ্ছি না, মায়ের শরীরের দাঁড়িয়ে রয়েছে গঠনে বুঝতে পারছি ওখানে মা দাঁড়িয়ে রয়েছে, পেছনে হালকা একটা আলো। তো মা বলছে এটা তুই আমাকে
মিথ্যে কথা বলে তুই তিনতলাটা করে ফেললি। তখন আমি বলছি, মা আমি তো তোমায় বলতে এসেছিলাম মা, আসলে মা টাকাটা শেষ হয়ে যেত। মা তুমি কেন এই নিয়ে কথা বলছো মা, তুমি কেন ছেড়ে চলে গেলে মা, বলে তখন দাদাভাই বলে আমি কাঁদতে শুরু করি। তখন দাদাভাইয়ের মা ওই দূর থেকে পেছনে একটা আলো বলছে যে তুই যদি বাড়িটা না করতিস তিনতলাটা, তাহলে আমার মৃত্যু হতো না, তুই তিনতলাটা করলি বলেই আমি মারা গেলাম। তারপর আমাদের দাদাভাই বলেন যে আমি কি বলবো, আমার মাকে ওই যে কথা বললাম তারপর থেকে প্রত্যেক দিন আমার মা আসতো, প্রত্যেক দিন রাতে, ওই রাতের বেলা এসে আমার কাছে দাঁড়িয়ে বলতো, বেটা, নিচু হয়ে কানে কাছে দাঁড়িয়ে বলতো, এ বেটা উঠ। তখন দাদাভাই আবার চমকে উঠতো, মা তুমি, আর তখনই দেখতো ডাকছে যখন কানের সামনে, দাদাভাই বলছে আমি যখন উঠছি তখন দেখছি মা অনেকটা দূরে দাঁড়িয়ে রয়েছে, পেছনে একটা আলো, মা আলোর সামনেটা দাঁড়িয়ে রয়েছে, মায়ের মুখ দেখতে পেতাম না। মা শুধু একটাই কথা বলতো, বেটা তোকে বাড়িটা করতে না করেছিলাম তো, তুই করলি বলে আমার মৃত্যু হলো। তারপর দাদাভাই বলেন আমি না এই কথা শুনে শুনে সাইকো পেশেন্ট হয়ে গেলাম, যে মায়ের মৃত্যুর কারণ কি তাহলে আমি ছিলাম, আমার জন্য মা মারা গেল। এই ভাবতে ভাবতে সেই বাড়ি একটা বছর কি ভাবে, একটা মানে সে বলে না, মানে মানুষ মারা গেলে একটা বছর শুভ কাজ করতে নেই, তো সেই কাজটা হয়ে গেল, বার্ষিকী হলো। তখন ব্রাহ্মণ বলল যে এবার তোমরা ওই বাড়িটায় গৃহপ্রবেশ করে তোমরা যাও। তখন আমরা ওই বাড়িটায় ঢুকলাম, গৃহপ্রবেশ করে মায়ের ফটো নিয়ে গেলাম সাথে করে, মা তো যেতে পারলো না, মায়ের ফটো প্রথম নিয়ে ঢুকলাম আমি বুকে নিয়ে। তারপর একটা একদম মানে যেটা রাস্তা বাইরে দেখা যায় একদম ডাইনিং স্পেস বড়, সেইখানে মায়ের ফটো রাখলাম একদম দরওয়াজার সমান সমান। তারপর থেকে বাড়িতে আরও অত্যাচার, বাড়িতে নানা রকম ভৌতিক ঘটনা ঘটতে শুরু করলো। তখন মিস্ত্রিদের কথা আমি ভাবছি যে এই বাড়িটায় আগে থেকেই তো কিছু ছিল, মিস্ত্রিরা আমাদের বলেছিল আমার মায়ের আত্মা তো হতে পারে না এই বাড়িতে, আমাকে কেন জ্বালাবে, তাহলে কি ব্যাপার। তখন আমি আশেপাশে মানে ছানবিন করতে শুরু করলাম, খোঁজ নিতে শুরু করলাম, বাড়িঘর তো নেই, অনেক দূরে দোকান, সেখানে গিয়ে আমি বললাম, ফটো দেখালাম, জমির একটা ভিডিও করে নিয়ে গেলাম, কারোর কাছে কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বিষয়টা কি। হট করে টাকা পাওয়ার পর হলদিয়ার জায়গাটা বিক্রি করে এই পূর্ব মেদিনীপুরে জায়গাটা কিনে ফেলি, কিন্তু আমরা খোঁজবিন করিনি কিছু। তখন একটা পান বিড়িওয়ালার দোকান থেকে আমরা জানতে পারলাম যে ওই জায়গাটায় অনেক আগে নাকি ওখানে কবরস্থান ছিল, ওখানে নাকি মানুষদের কবর দেওয়া হতো, এমনকি গরু কুকুর তাদেরও কবর দেওয়া হতো পাশে, পেছন দিকটা, ওই দিকটা আমাদের ঘর না, যেখানে ঘরটা সেখানে হচ্ছে মানুষ কবর দেওয়া হতো। তো বলছে অনেক বছর আগে কবর দেওয়া হতো, আজ থেকে 30-40 বছর আগে। তারপর বন জঙ্গল হয়ে যায়, তারপর ওইদিকে আর মানুষ কেউ যেতই না, ঝড় বৃষ্টি জলের কারণে ওখানে মানে সেই বন্যা মতো হয়েছিল, তারপরে ওইখানে আর কেউ কবর টবর দিতে যেত না। তারপরে আস্তে 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 সেই জায়গাটা বন্ধ হয়ে যায় কবর দেওয়াটা, কিন্তু সেই জায়গাটা খারাপ আজও আছে। আমাদের দাদাভাই বলেন ওই যে বাড়ি, ওই 3 তলা বাড়ি ওই রকমই ওই জঙ্গলে ভরে গেছে, ওই রকমই পড়ে আছে, কিন্তু ওই বাড়িতে কেউ লোক বাস করে না। দাদাভাইরা আজও কিন্তু ওই রেন্টের ভাড়া মানে ভাড়া ঘরেই কিন্তু দাদাভাইয়ের মা আর ওই 2 মেয়ে ছেলে বউ সব নিয়ে ভাড়া থাকে একটা ফ্ল্যাটে। বলে আমরা ওই বাড়িতে থাকতে পারি না, ওই বাড়িটা আমাদেরকে ওরকম পড়ে রয়েছে, আর আশেপাশে যে প্লটগুলো ছিল সেই প্লটগুলো এখনো পর্যন্ত বাড়ি হয়নি। তো এইটাই ছিল আমাদের প্রথম ঘটনা। আসলে কি বলতো, অনেক জিনিস আছে না, করার আগে চোখ কান খুলে 10টা মানুষের কাছে যাচাই করে মাটি পরীক্ষা করিয়ে তারপর কোনো কিছু করতে হয়। তুমি হট করে কোনো জিনিস একটা করে ফেলবে, তুমি আবেগবশত, আবেগ কিন্তু মানুষের খুব খারাপ জিনিস। তারপর এই যে দাদা ভাইয়ের মতো ভুগতে হবে, দাদা ভাই খোঁজ নেয়নি, খবর নেয়নি, হট করে কম পয়সায় পেয়েছে, টাকাও ছিল, কিনে ফেলেছে, আর সেই বাড়ি এখন জঙ্গল হয়ে পড়ে আছে। তো চলো এবার আমরা যেটা শুনবো সেটা তো তোমাদের প্রথমে ঝলক দেখিয়েছি, এবার পুরোটাই কিন্তু আমরা এই বোনের ঘটনাটা শুনি, ঠিক আছে চলো।
ভাই আমি তোমাকে ফোন করেছিলাম, আমি এখন একটু ফ্রি আছি, আমার তো একটা ছোট বাচ্চা আছে তুমি জানো, তোমায় আমি বলতে পারিনি। একটা ঘটনা তোমাকে আমি বলবো বলে ওই জন্য তোমার আমি ফোন করেছিলাম। ওটা আমার কাছে মানে ফটো আছে, আমার একদম বাড়ির পাশে লাগোয়া একই দেয়ালে দেওয়াল। তো ওখানে তো আমার ছেলেকে যে পড়ায় টিচার, ওর নাম হচ্ছে, ও হচ্ছে তোমার আহ ভাড়া আছে একদম পাশে, একদম আমার একই দেয়ালে দেয়াল। আমি তোমাকে সমস্ত কিছু ভিডিও ফুটেজ করে পাঠাবো। তো ভাড়া আসে ওখানে, বাড়িটা এত সুন্দর না, যে কেউ দেখবে তার পছন্দ হয়ে যাবে। বাড়িওয়ালা থাকে না, উপরে একটা ঘর নিচে একটা ঘর। তাহলে আমি এখানে একটা মাঝখানে কথা বলি। এই যে আমাদের বোন বোন বলছে বাড়িটা এত সুন্দর, যে কেউ দেখলে পছন্দ হয়ে যাবে। তাহলে বলো, এই বাড়িটা যদি হন্টেড হয়, আমরা অনেকেই রেন্টের ঘর খুঁজি, অনেকে বাড়ি খুঁজি, ফ্ল্যাট কিনি, তো এরকম সুন্দর দেখে সাজানো দেখে তো সবার পছন্দ হয়। তার মধ্যেও যদি এরকম খুঁত থাকে, তাহলে পরে বলো তো কে জানবে? শোনো ঘটনাটা। সেপারেট পায়খানা বাথরুম সবকিছু। এর আগে যারা ভাড়া থাকতো বাড়িটাতে, তারাও না থাকতে পারেনি। 11 মাসের এগ্রিমেন্ট হয়, তারা 7 মাস থেকে চলে গেছে। এবার তারা না কাউকে কিছু বলেনি ভয়েতে, যদি বাড়িওয়ালা বকাবকি করে। এবার ওদের বাড়িটার মধ্যে দুটো বাড়ি। ওর দাদা গৃহপ্রবেশের সময়, বাড়িটারই গৃহপ্রবেশের সময় ওর দাদা মারা গেছে। দাদা একদিকটা থাকে, একদিকটায় বোন ভাগ নিয়েছে। এবার ওর দাদার পাটা না একটু খোঁড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে ভদ্রলোক হাঁটতেন, উনি মারা গেছে গৃহপ্রবেশের দিনকেই। এইবার কি হয়েছে তোমাকে ঘটনাটা বলি, তুমি শুনলে বেশ তোমার ভয় লাগবে। আমি তোমাকে ছবিটাও পাঠাচ্ছি, দেখো। ভাড়াতে আসে, ভাড়া আসতে এবারে ও তোমার হচ্ছে ঘর দোর সমস্ত কিছু মুছে মাছে পরিষ্কার করে দিয়ে গেছে। যেদিনকে পূর্ণিমা ছিল, পরিষ্কার টরিষ্কার এই করে বছর? দিয়ে ও দরজা টরজা সব বন্ধ টন্ধ করে দিয়ে সন্ধ্যেবেলা আমাকে বলেই গেল, বৌদি সব পরিষ্কার করে মালপত্র ঢুকিয়ে দিয়েছি, কালকে খাটটা ঢোকাবো। যেহেতু পৌষ সংক্রান্তি সেদিনকে ছিল, পরের দিন মাঘ মাসের 1 তারিখ, ওই জন্য ও আসবে বলে সবকিছু খাটটা ঢোকাতে বাকি। ও সবকিছু ঢুকিয়ে দিয়ে, আর স্বামী স্ত্রী এসেছিল, আর কেউ নয়। সবকিছু ঢুকিয়ে ঠাকিয়ে দিয়ে ও তালা টালা মেরে শেষে মুছে মাছে ছাদ ধুয়েছে, সবকিছু করেছে, করে টোরে ও বাড়ি চলে গেছে। পরের দিন যখন সকালবেলায় এসছে, ও এসে ভীষণ জোর ভয় পেয়েছে। কেন ভয় পেয়েছে? ছাদের সিঁড়ির ওখান থেকে দেখছে জোড়া জোড়া পায়ে কে নেবেছে, তার পায়ে সাদা ছাপ। বলছে, বৌদি আমি তো ছাপ ধুয়েছি, তাহলে এত ধুলো কোত্থেকে এলো? আর প্রথম কথা হচ্ছে ছাদে চিটকানি দেয়া, তাহলে কি করে নামলো? ওঠার ছবি থাকলে বৌদি জানতাম না, আমরা উঠে পড়েছি। নেবেছে কেউ, নাবার ছবি ওরকম। 4টে সিঁড়ি, দোতলা 3 তলায় ছাদ ওদের। দোতলার এতগুলোতে এবার সিঁড়ি আছে বলো দিদি ভাই, দোতলাটা যে নামবে, সেই সিঁড়িগুলোতে আর কোথাও পায়ের ছাপ নেই। একদম নিচের তলায় আবার 4টে রকম পায়ের ছাপ। ও মাই গড। এবার সিমেন্টে ওদের হচ্ছে লাল সিঁড়ি, জানো দিদি ভাই, লাল সিঁড়ির মধ্যে এরকম সাদা পায়ের ধুলোর ছাপ। ও বলছে আমি ছাদ ধুয়েছি বৌদি, ধোয়ার পর কি করে ধুলোটা আসে? একদম। তার মধ্যে বাড়িতে কেউ নেই, সব থেকে বড় কথা। শোনো, আমি তোমাদের ঘটনাটা নিজের মুখে বলছি না কেন, প্রথমে তোমাদের বললাম আমার শরীরটা এমনিও ভালো না, দেখে তো বুঝতেই পারছো। আর তোমরা আমাদের পরিবার, আর কি লোকাবো। আর আমার প্রচণ্ড গলা ব্যথা করছে, গলার আমার টনসিলের এমনি ছোটবেলা দিয়ে ধাঁচ আছে, আগেও বলেছি, প্রচণ্ড গলা যন্ত্রণা করছে। এই যে প্রথম ঘটনাটা বললাম অনেক কষ্টে, তাই জন্য ভয়েসটাই দিলাম। শোনো, দোতলায় ওরা ছিল, ওরা 3 তলাতে ওঠেনি, ও মুছে চলে এসছে। ও বলছে বৌদি আমার মনের ভুল হতে পারে, আমি তোমার কথা মেনে নিলাম। নিচের 4টে সিঁড়িতে আবার কি করে এই পায়ের ছাপটা আসে? রাইট। মাঝখানে সিঁড়িগুলোতে আসেনি, না বাড়ি ওঠার নয়, 4টে ছাপ কি করে আসে? এবার দেখো দিদি ভাই, তোমাকে পাঠালাম ছবিগুলো, তুমি কি বোঝো? বুঝে আমাকে ফ্রি হয়ে একবার বলো। সেম একই পায়ের ছাপ, কোনো একটু উল্টো পাল্টা নেই। দেখো সব 3টে ছবি তুলে পাঠিয়েছে, ওপরের 2টো সিঁড়ি, নিচের এই 2টো সিঁড়ি। নিচে ওপরে 4টে সিঁড়ি, নিচে 3টে সিঁড়ি। তুমি দিদি ভাই বললে বিশ্বাস করবে না, ও এখানে আসার পর থেকে ওর এত জ্বর, সেই থেকে 103 জ্বর। এমনকি ও একজনকে নিয়ে এসেছিল এখানে, বুঝেছো, ওর বোনকে।
ওর বোনেরও 103 জ্বর। ওর বোন বিশ্বাস করেনি, বলে চল তো আমি গিয়ে দেখবো কোথায় কি আছে। ওর বোনেরও 103 জ্বর। আমার খুব খারাপ লাগছে, মেয়েটা বিছানা থেকে উঠতে পারছে না জানো। এক জায়গায় ঝাড়াতে গেছে, আমাদের এখানে মন্দির আছে, সেখানে ঝাড়িয়েও কিছু হয়নি ওর। আর এক জায়গায় মুসলিমদের ওখানে ঝাড়াতে গেছে, সেখানেও কিছু হয়নি। মেয়েটা কথা বলতে পারছে না গো দিদি ভাই, এত ওর শরীর খারাপ করে গেছে জানো। তাহলে ভাবো। এমনকি ওর বোনটা এসেছিল যে গায়ে জোর করেছ আমি দেখতে যাবো কি আছে না আছে, ওর একটাই ভুল হয়েছে, সন্ধ্যেবেলা এসছে, তারও পর্যন্ত জ্বর। তারপরে আজকে আমার সাথে আগে যে ভাড়া থাকতো তার শোনো, সাথে আমার আজকে রাস্তায় দেখা হয়েছিল। তাকে আমি সব ঘটনাটা বলতে তখনও আমাকে বলছে যে ওই বাড়িতে কেউ থাকতে পারবে না, ওই বাড়িতে ওই যে কাকু মারা গেছে ওই কাকুই থাকে, কাকুর বউ বাড়িটা বাঁধিয়ে নিয়েছে, ওই জন্য ওকে কিছু ক্ষতি করতে পারে না। ও দেখবে একটা হাতে মাদুলি পরে থাকে, আর ওই বাড়িতে যে থাকবে কারোর না কারো প্রাণহানি হবেই হবে, এটা আমি গ্যারেন্টি। আমাকে তখন ওই জানি চলছে, আমরা ওখানে যে থাকতাম ছাদে লাফালাফি আওয়াজ শুনতে পেতাম, আর ওই রকম পায়ের ছাপ আমরা দেখতে পেতাম। তার মানে আমরা ছেড়ে বেরিয়ে এসেছি। তার মানে ভাবো দর্শক বন্ধুরা, যারা আগে পূর্বে ভাড়া থাকতো তারা ওই পায়ের ছাপ দেখতে পেত। পায়ের ছাপ শুধু সিঁড়ি থেকে, মানে ছাদ থেকে পায়ের ছাপ নিচে নামতো, উপরে উঠতো না। তাহলে কি যে মারা গেছেন গৃহপ্রবেশের দিন, তার একটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন অবভিয়াসলি ছিল তার বাড়ির প্রতি, তার এত সুন্দর স্বপ্নের সাজানো বাড়ি, সে কি তাহলে তার আত্মাটা ছাদেই রয়েছে? কারণ আত্মাটা সবসময় ছাদ থেকেই নিচে নামে, উপরে ওঠে না, কারণ পায়ের ছাপ পায়। পায়ের ছাপ আমি দিয়ে দিলাম তোমাদের, তোমরা দেখো। তো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কি বলবে অবশ্যই কমেন্টে জানিও। এবার আমি যাব আজকে সোজা তোমাদের কমেন্টে। তোমরা কারা কারা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করেছো একটু দেখি। কমেন্টটা আমি একদম শেষ থেকে পড়বো, কারণ শেষের কমেন্ট যেটা আসে সেটা হয় সবার প্রথম সেই করে। তো আমি প্রথম একদম শেষ থেকে কমেন্ট পড়বো। অনুপম বিশ্বাস আমাদের ভাই কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে দুটো কমেন্ট করেছো অনুপম ভাই, তারপরে টুম্পা বিশ্বাস, তারপরে ভাস্কর অধিকারী, তারপরে পায়েল রয়, সন্তুর দুনিয়া, তারপরে টুম্পা বিশ্বাস, রিয়া দেবনাথ, পায়েল রয়, তারপরে টুকু সাবারওয়াল, তারপরে কমেন্ট করেছো মাহি রয়, তারপরে কিষাণু মান্না, তারপর টুকাই বেরা, তারপরে টুকাই বেরা আবারও কমেন্ট করেছো। আচ্ছা, তুমি পারলে যাচ্ছ না বলো বোন, তাই তো? তুমি পাহাড়ে যাচ্ছ না বলো বোন, তাই তো? কেন বলবো আমি দিদিভাই, আমি তো কোনো এখন হিংস দেবো না, গেলে বুঝতেই পারবে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করেছো, আমার তো মনে হচ্ছে দার্জিলিংয়ের কথা বলছো, তুমি কি দার্জিলিংয়ে যাবে? আমি তোমাদের জিজ্ঞেস করেছি, যখন যাব তোমরা দেখতেই পারবে। আচ্ছা, তোমরা অনেকেই বলে রাখি গেসটা ঠিকঠাক করেছো। আচ্ছা, রমেশ, আচ্ছা রমেশ বলেছ দিদি এখন কেমন আছো? প্রচণ্ড গলা ব্যথা, ঢোক গিলতে পারছি না, গায়ে জ্বর, আর শরীর যেন ভেঙে পড়ছে। তারপর টিনা আচারিয়া, তারপর মিষ্টি কমেন্ট করেছো বনানী কর্মকার দিদি ভাই, তারপরে কমেন্ট করেছো আমি মানে এটা বলতে পারবো না, মানে আইডিটার নাম এমন মানে পাগলা ড্যাশ ড্যাশ, আমি বলতে পারবো না, ঠিক আছে? সত্যি বাবা, আইডিটার কি নাম ভাই? তুমি আইডিটা প্লিজ ভাই বোন যেই হও আইডিটার নামটা চেঞ্জ করো, নাহলে আমি তোমার নাম কোনোদিন বলতেই পারবো না। আচ্ছা, তারপরে প্রদীপ দাস, তারপর রমেশ আবারও কমেন্ট করেছো, তারপর মিম কমেন্ট করেছো, রূপা দে পরপর দুটো কমেন্ট করেছো, সুপ্রিয় হ্যাপি লাইফ বলেছো, আমি সুদেশনার ভাই, আচ্ছা বানকুড়া থেকে শুনছি আমরা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তারপরে প্রদীপ দে বলেছো বোন
কিপ ইট আপ, বাপি দে ফ্রম দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা নিও। আর সত্যি সত্যি শরীরটা এখন খুবই খারাপ, তবে তোমাদের এত ভালোবাসা, এত কেয়ারনেস, আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তারপরে স্বপন ব্যানার্জি কমেন্ট করেছো। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো হোয়াইট কিং, আমাদের বনু, লাভ ইউ বনু। বনু, তোমার সাথে আমার দুদিন কথা বলা হয়নি, মনটা খুব খারাপ লাগছে। আমি জানি তুমিও অনেক কষ্টে আছো, আমার সাথে কথা না বললে তোমার ভালো লাগে না, পরে একটু সুস্থ হয়েই বলবো। তারপরে নীলিমা সিংহ, তারপরে কমেন্ট করেছো মৌয়া পাল, বনানী কর্মকার দিদি ভাই, নৌমান ভাই, পায়েল রয়, তারপরে গৌরী বসাক, তারপরে প্রিয়াঙ্কা নন্দী, শুভদেব পাঞ্চাল, তারপরে আমাদের স্বপ্না বাজাল দিদি ভাই, তারপরে মাসুয়ার রহমান, তারপরে মঞ্জুষা নন্দী, তারপরে পিন্টু ঘোষ, পিঙ্কি সাহা, মঞ্জুষা নন্দী, সুমনা ভট্টাচার্য, দেবস্মিতা চক্রবর্তী, বর্ষা সরকার দুটো কমেন্ট করেছো, অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, ফুলেশ্বরী চক্রবর্তী, শম্ভু ভৌমিক বলেছ গোয়ার হোটেল। আচ্ছা চলো, সবাই গেস করতে থাকো, এখন কিছু বলবো না, গেলে তো তোমরা দেখতেই পারবে, একটুখানি থাক, একটু সাসপেন্স থাক। তারপরে মাস্ট পান্না করেছো কমেন্ট, তারপরে স্বপন রাউত, আচ্ছা, তারপরে নেহা মাইতি, পিঙ্কি দেবনাথ, সুপর্ণাদি, সুজাতা দাস, লক্ষ্মী ভট্টাচার্য, আচ্ছা লক্ষ্মী ভট্টাচার্য বলেছো, সরি লক্ষ্মী মাঝি ভট্টাচার্যও একজন আছে, ওই জন্য মুখ দিয়ে বেরিয়ে গেছে। লক্ষ্মী মাঝি বলেছে দিদিভাই প্লিজ প্লিজ লং ভিডিও তোমাদের পুরো ফ্যামিলিতে দেখতে চাই, আমার নাম নিউ লক্ষ্মী রানী, আমার নাম নিও লক্ষ্মী রানী মাঝি, প্লিজ প্লিজ দিদিভাই। আচ্ছা, আমি নিয়ে নিলাম লক্ষ্মী রানী মাঝি, ঠিক আছে। আচ্ছা, তারপর বাপলি মল্লিক, তারপরে মিন্টু গায়েন, তারপরে রহিম এসকে, পরপর তিনটে আমাকে কমেন্টে লাভ হার্ট দিয়েছে। আচ্ছা, তারপর অনেকদিন পর দেখলাম রহিম তোমাকে, তারপর রীতা বেরা, তারপরে শ্বেতা কোলে, পরপর তিনটে কমেন্ট করেছো, তারপরে অমৃতা সরকার, তারপর পিয়ালি ভারদ্বাজ, তারপর রত্না সরকার, তারপরে হচ্ছে মামুনি জ্ঞান, তারপরে আমাদের কমেন্ট করেছো রূপক রয় চৌধুরী, আচ্ছা, তারপরে শুভঙ্কর ঘোড়ই, তারপরে অরূপ ভট্টাচার্য, পাপ্পু দে, মন্টু গায়ের আবারও কমেন্ট করেছো, সন্ধ্যা মণ্ডল বলেছো উত্তর 24 পরগনা থেকে শুনছি বোন, ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো দিদি ভাই। আচ্ছা, দুটো কমেন্ট করেছো, ইয়র পন্না কমেন্ট করেছো বড়শিরি দিয়ে, তারপর সৌমিক সরকার, তারপরে সোমা দাস পরিবার থেকে বাপ্পাদিত্য কমেন্ট করেছো, কৃষ্ণা মুখার্জি কমেন্ট করেছো, বং হিন্দু হেসেল, মাহি রয়, তপতি দাস, তারপরে তপতি বলেছে দাও হিল, চলো পরে দেখা যাচ্ছে, এখন কিছু বলছি না, রিনা চক্রবর্তী, তারপর সারিনা উদ্দিন। সবাইকে অনেক 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 আমার বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য রইল, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই ঘটনাগুলো শেয়ার করতে থেকো। ঠাকুরের কাছে প্রে করো যেন আমার গলা ব্যথাটা ঠিক হয়ে যায়। আমার জ্বর হলেও আমি তোমাদের জন্য ঘটনা দেবই, কিন্তু গলা ব্যথা করলে আমি কথা বলছি, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, এখনো মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।